আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আমরা পর্ব 2 এর ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপ যে পর্বটা চলতেছে আমাদের, সেখানে আমরা অলরেডি ডাটা বিএস ইনফরমেশন, সি প্রোগ্রামিং টোকেন প্রথম দুইটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি এবং মেমোরির কাজ। তো প্রথমত আমরা আসি আইডেন্টিফায়ার কি। আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামে নাম দিয়ে, যে নাম দিয়ে অর্থাৎ আমরা ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে, স্ট্রাকচার বা অন্য কোনো উপাদানকে চিনতে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। মূলত আমরা শনাক্ত করার কাজে কোনো নাম যখন ইউজ করি, সেটাই মূলত আইডেন্টিফায়ার হিসাবে ঘোষণা দেওয়া হয়, অথবা ওইটাকে আমরা আইডেন্টিফায়ার বলে থাকি। আইডেন্টিফায়ারের কিছু নিয়ম আছে, রুলস আছে। সেই রুলসগুলো যদি আমরা একটা দেখি, শুধুমাত্র অক্ষর এ থেকে জেড, বড় হাতের এবং ছোটো হাতের, সংখ্যা 0 থেকে 9। 0 থেকে 9 বলতে এখানে আমরা এরকম না যে শুধু 9টাই, অর্থাৎ আমরা যে ডিজিটগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো, এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আমাদের সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ আমরা যখন কোনো আইডেন্টিফায়ারের নাম দিব সেক্ষেত্রে সেটা সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। সি এর কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে 32টা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আমাদের আইডেন্টিফায়ারে কখনো ব্যবহার করা যাবে না। তারপর আমরা আসি কেস সেন্সিটিভ, অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করবো বা আইডেন্টিফায়ারটা দিব, সেই আইডেন্টিফায়ারের নামটা অবশ্যই কেস সেন্সিটিভ হবে, অর্থাৎ বড় হাতের এবং ছোটো হাতের মধ্যে পার্থক্য থাকবে। যেমন আমরা এখানে দেখতেছি এজ নট ইকুয়াল এজ, অর্থাৎ এই এজ এবং এই এজ কিন্তু সমান না, দুইটা কিন্তু আলাদা, একটা বড় হাতের আর একটা ছোট হাতের। তারপর আমরা আসি নাম যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, কিন্তু কম্পাইলার সাধারণত প্রথম 31টি বর্ণই ব্যবহার করে, অর্থাৎ আমরা যখন আইডেন্টিফায়ার নামটা দিব সেই নামটা অবশ্যই আমরা 31 ক্যারেক্টারের ভিতরে দিব। অর্থাৎ কেন দিব, যদি আমরা এর বেশি দেই, আমরা হয়তো বা 40টা ক্যারেক্টার আমরা একটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করলাম, কিন্তু তার ভিতরে কম্পাইলার সবসময় 31টা, প্রথম দিকের যে 31টা ক্যারেক্টার আছে সেগুলোকে নিয়ে সে কাজ করবে, অথবা সেই 31টা ক্যারেক্টার সে চিনতে পারবে, আইডেন্টিফায়ার হিসেবে সেটাকে ধরবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমরা আইডেন্টিফায়ার তৈরি করব, নাম অর্থবহ রাখা উচিত, অর্থাৎ আপনার আইডেন্টিফায়ারের যে নামটা সেটা আমরা কি মিনিং করতেছি সেটা বোঝানো উচিত। XYZ আমরা যদি দিয়ে দিই, সেটা আমাদের প্রোগ্রামারদের জন্য বুঝতে সমস্যা হবে এবং আমাদের প্রোগ্রামে জটিলতা তৈরি করবে। তো এই নিয়ম সব ধরনের আইডেন্টিফায়ারের জন্য একই, অর্থাৎ আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা আমরা ফাংশন ডিক্লেয়ার করব অথবা আমরা অ্যারে ডিক্লেয়ার করব, প্রায় সব জায়গায় যখন এটা নামকরণ করা হবে, সেই নামকরণগুলো আমরা এই রুলসগুলো ফলো করব। তো আমরা একটু আমাদের প্র্যাকটিক্যাল যে কোড এডিটর সেখানে চলে আসি। প্রথমত আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। সি প্রোগ্রামিং সিলেক্ট করে দিলাম। এখানে আমরা প্রজেক্টের নামটা দিয়ে দিব। তো আমরা এখানে প্রজেক্টের নাম দিলাম আইডেন্টিফায়ার। এবং এখানে অবশ্যই আমরা GNU GCC কম্পাইলারটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। আর এটা আমরা একবার সেট আপ করলেই বারবার এখানে সেট হয়ে থাকবে, এখানে আর প্রতিবারই আমাদেরকে সেট করা লাগবে না। তবু আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করাই দিতেছি যে কম্পাইলারটা যেন আমাদের ঠিক থাকে। ওকে, তো আমরা আইডেন্টিফায়ার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি এবং তার আন্ডারে আমাদের main.c ফাইলটা আছে। ওকে, আমরা এখন এখানে আইডেন্টিফায়ার তৈরি করব। তো আইডেন্টিফায়ার যখন তৈরি করব, তার আগে আমরা একটা ডাটা টাইপ দিয়ে নিতেছি, ডাটা টাইপ দিয়ে দিতেছি। তো ডাটা টাইপটা কি সেটা আমরা পরে আলোচনা করব। জাস্ট এতটুকু জেনে নিন, এটা একটা ডাটা টাইপ, বা আমরা কী ধরনের আইডেন্টিফায়ার তৈরি করতেছি বা কী ধরনের মান রাখবো সেটার উপর নির্ভর করে আমাদের এই ডাটা টাইপটা নির্ধারিত হয়। তো মূলত আমরা যখন আইডেন্টিফায়ার তৈরি করব, যেমন আমরা এখানে একটা আইডেন্টিফায়ার তৈরি করতেছি নেমস নামে। তো নেমস কিন্তু একটা আইডেন্টিফায়ার, তার মানে আমরা বোঝাচ্ছি এখানে আমরা কোনো কিছুর নাম রাখবো বা কোনো কিছুর নাম শনাক্তের জন্য আমরা ইউজ করতেছি। তো যদি আমরা নেমস না দিয়ে আমরা যদি এজ দেই, এজও কিন্তু একটা আইডেন্টিফায়ার। এবং আমরা যদি এখানে ইকুয়াল 10 দেই, তার মানে আমরা এখানে এই যে এজ নামে যে আমরা আইডেন্টিফায়ারটা আছে তার ভিতরে আমরা 10টাকে জমা রাখতেছি। তো আমরা ভেরিয়েবলের যে পার্টটা সেটা আমরা পরে আলোচনা করতেছি, যার কারণে আমরা ভ্যালু কীভাবে জমা রাখতেছি বা ভ্যালু কীভাবে জমা থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। প্রথমে আমরা যে রুলসগুলো দেখলাম, আমাদের আইডেন্টিফায়ারের কিছু রুলস ছিল। আমরা যদি স্লাইড আবার আসি, আমাদের যে আইডেন্টিফায়ারের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো একটু আমরা অ্যাপ্লাই করে দেখি। তো
তো আমরা যদি এইজটা এভাবে লিখি কোনো সমস্যা নাই। আমরা যদি আবার যদি সেমভাবে এভাবে লিখতে যাই, ইন্টিজার এইজ ইকুয়াল দিলাম হচ্ছে 25, এটা কিন্তু ভ্যালিড হবে না, কারণ আমরা ভেরিয়েবলটা দুইবার ডিক্লেয়ার করতেছি। ভেরিয়েবল বলতে আমরা একই নামের আইডেন্টিফায়ার দুইবার ডিক্লেয়ার করতেছি। সবসময় আইডেন্টিফায়ার একবার একই নামের হবে, অর্থাৎ ইউনিক হবে সবসময়। এটা আপনি চাইলে কিন্তু ডুপ্লিকেট ইউজ করতে পারবেন না। তারপর আমরা আসি হচ্ছে আইডেন্টিফায়ারের নাম, আমরা কিন্তু চাইলে এখানে বড় হাতের করে দিতে পারি। তো এটা যদি আমরা ক্যাপিটাল দেই কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্নতা আছে। এখানে বড় হাতের দিয়ে শুরু হয়েছে, আবার এখানে পুরোটা ছোট হাতের। তো এটা কিন্তু ডিফারেন্স। তারপর আমরা যখন কোনো আইডেন্টিফায়ার তৈরি করব, আইডেন্টিফায়ারের প্রথম দিকে আমরা কোনো নাম্বার দিব না, অবশ্যই নাম্বারটা আমরা পরের দিকে দিব। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি এরকম দেই নাম্বার, তো যেহেতু আমরা দুইটা আইডেন্টিফায়ার একই সাথে ইউজ করা যাবে না, একই নামের ইউজ করা যাবে না, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আলাদা করতে হবে। তো আলাদা করতে হলে যদি আমরা অনেক সময় এরকম করি যে 1 নাম্বার 2 নাম্বার, এভাবে দিলে কিন্তু আসলে এটা কিন্তু ভ্যালিড না, তাদের ভাষ্যমতে এটা অবশ্যই ইনভ্যালিড, অর্থাৎ সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। তো আমরা যখন আইডেন্টিফায়ার দিব, সেক্ষেত্রে আমরা এখানে সংখ্যা দিয়ে শুরু করতে পারবো না। যদি আমাদেরকে সংখ্যা দিতেই হয়, আমরা সংখ্যা দিব শেষের দিকে, অর্থাৎ আইডেন্টিফায়ারের নামটা শেষের দিকে হচ্ছে আমরা সংখ্যাটা দিব। তারপর আমরা যদি আন্ডারস্কোর ইউজ করি, আন্ডারস্কোরটা আমরা প্রথম দিকে না দেওয়াটাই বেটার, কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যাবে, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। আন্ডারস্কোরটা আমরা সবসময়, যেমন আমরা হচ্ছে এরকম দিতে পারি নাম্বার 1, অর্থাৎ আমরা শব্দকে আলাদা বোঝানোর জন্য অনেক সময় এভাবে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। তাহলে আমরা চাইলে এভাবে হচ্ছে আন্ডারস্কোরটা ইউজ করে আমরা এভাবে আইডেন্টিফায়ার তৈরি করতে পারি। আবার আমরা অনেক সময় একই সাথে এভাবে ইউজ করতে পারি, সেটা কোনো বিষয় না। কিন্তু আমরা যদি অনেক সময় এখানে স্পেস দিয়ে দিই, তাহলে এটা কিন্তু হবে না। অর্থাৎ আইডেন্টিফায়ার তৈরি করার সময় অবশ্যই কোনো স্পেস ইউজ করা যাবে না, এটা কিন্তু একদম ভালোভাবে মনে রাখতে হবে, কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না। এখন আপনি যদি বলেন আমি এটাকে একটু বোঝার মতো, যাতে আমি বুঝতে পারি যে এখানে দুইটা শব্দ আছে, তাহলে আপনি সেটাকে আন্ডারস্কোর ইউজ করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে ওটাকে বড় হাতের করে দিতে পারেন। তাহলে আমরা এই শব্দটা আর এই শব্দটা কিন্তু আলাদা ধরতে পারবো, অর্থাৎ আইডেন্টিফায়ারটাকে আমরা ভালোভাবে রিডেবল করতে পারবো। তাহলে আমরা এখানে এই কাজটা করে দেই। তাহলে এই রুলস আমরা ফলো করলে কিন্তু আইডেন্টিফায়ার আমরা ইউজ করতে পারবো, অথবা আইডেন্টিফায়ার নিয়ে আমরা কাজ করতে পারবো। নেক্সট আমরা যদি আসি, বলা হয়েছে যে 31টা বর্ণ ব্যবহার করতে, অর্থাৎ 31টা বর্ণের যদি আপনি বেশি ব্যবহার করেন, 31টা বর্ণের বেশি ব্যবহার করলে সেটা কিন্তু আমার কম্পাইলার কাউন্ট করবে না। অর্থাৎ ধরেন আপনি কারো কোনো একটা ভ্যালু নিতেছেন, অথবা হচ্ছে এরকম আইডেন্টিফায়ারের নামটা এরকম দিতেছেন যে ফার্স্ট নেম ইজ, এভাবে দিতে পারেন পারসন ফার্স্ট নেম ইজ, তারপর এখানে লিখলেন পারসন লাস্ট নেম ইজ, অথবা নেম না দিয়ে আমরা যদি এখানে বলি রেজাল্ট, রেজাল্ট। তো এভাবে অনেক বড় কিন্তু আমরা আইডেন্টিফায়ার তৈরি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার কম্পাইলার সে প্রথম থেকে কাউন্ট করা শুরু করবে, 1 2 3 4 5 এভাবে কাউন্ট করতে করতে যখন 31টা ক্যারেক্টার হবে, সে ওই 31টা ক্যারেক্টারকে কাউন্ট করে সে কম্পাইলারে পাঠাবে, অর্থাৎ কম্পাইলার এই 31টা ইয়ারটাকে সে ধরবে। যদি আমাদের এখানে 31টা নেই, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরেন এই পর্যন্ত হচ্ছে 31টা ক্যারেক্টার আছে, এই 31টা ক্যারেক্টারকে কম্পাইলার চিহ্নিত করবে, বাকিগুলোকে আর ধরবে না। তাহলে আমার এত বিশাল করে আমার এই আইডেন্টিফায়ার লেখার কোনো প্রয়োজন নাই, আমাকে সবসময় সিম্পল ছোট করে লিখতে হবে। তো সেক্ষেত্রে যেমন আমরা অনেক সময় এভাবে লিখি পারসন ফার্স্ট নেম ইজ, আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারি পারসন ফার্স্ট রেজাল্ট ইজ, অথবা এখানে জাস্ট আরটা দিলাম, মানে আমরা একটু শর্ট করে মিনিংফুল করে রাখবো। যেমন অনেক সময় আমরা এভাবে লিখি না যে FIRST ফার্স্ট, বা হচ্ছে ফুল নেম, এভাবে লিখি। তো ফুল নেমটা না দিয়ে আমরা অনেক সময় এভাবে দিতে পারি এফ নেম, মানে ফুল নেম, বা FU দিয়ে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এটাকে শর্ট করে মিনিংফুলভাবে লিখব, তো যাতে করে আমাদের এই আইডেন্টিফায়ারটা অনেক বড় হয়ে না যায়,
সেটা হলে কিন্তু আমাদের এটা দেখতে অড দেখাবে এবং হচ্ছে এটা গুড প্র্যাকটিস না। তো অলরেডি আমরা অর্থবোধকের রাখা উচিত এই কথা আমরা বলে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমরা আইডেন্টিফায়ারের রুলসগুলা। অর্থাৎ আমরা যখন আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করব বা আইডেন্টিফায়ারটা আমরা বানাবো, সেক্ষেত্রে এই রুলসগুলো আমরা ফলো করব। নেক্সট আমরা আসি হচ্ছে ভ্যারিয়েবল কি। আমরা যদি একটু আমাদের যে স্লাইডে যে সংজ্ঞাটা আছে সেটা যদি একটু ফলো করি, ভ্যারিয়েবল হলো কম্পিউটার মেমোরির একটি নামকৃত স্থান, নেমড লোকেশন, যেখানে ডাটা রাখা হয় এবং প্রয়োজনে পরিবর্তন করা যায়। অর্থাৎ ভ্যারিয়েবল হলো এমন একটি পাত্র বা বক্স যেখানে মান রাখা হয়, অর্থাৎ কোনো ভ্যালু আপনি স্টোর করেন। তো আমরা যদি একটু আমাদের মতো করে বলি, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা কন্টেইনার, যেখানে হচ্ছে আমরা কোনো কিছু কন্টেইন করি, কোনো ভ্যালু ধারণ করি, অথবা কোনো ভ্যালু স্টোরেজ হিসাবে জমা রাখি, এবং আমরা চাইলে পরবর্তীতে এটাকে কী করতে পারবো, এটাকে আমরা রিট্রাইভ করতে পারবো, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এবং আমরা এখানে রিপ্লেস করতে পারবো। ইংরেজিতে যদি আমরা দেখি, ইন প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল ইজ এ নেমড স্টোরড লোকেশন ইন এ কম্পিউটার মেমোরি দ্যাট হোল্ড এ ভ্যালু। অর্থাৎ সে একটা ভ্যালু ধারণ করে। ইট অ্যাক্টস লাইক এ কন্টেইনার ফর ডাটা allowing you to store, retrieve and manipulation information within a program। অর্থাৎ আমরা এটা অনেকটা হচ্ছে কন্টেইনারের মতো, এখানে আমরা কিন্তু ডাটা রাখতে পারি, ম্যানিপুলেশন করতে পারি, মূলত এটাই বোঝানো হয়েছে। তো আপনারা এটাকে চাইলে একদম হুবহুব মুখস্থ করতে পারেন। মুখস্থ বলতে আপনারা মনে রাখতে পারেন, অথবা সংখ্যাটা দিতে পারেন, অথবা আপনাদের মতো করে সাজিয়ে লিখতে পারেন। তার পরবর্তীতে আমরা আসি মূল ধারণা, অর্থাৎ কি পয়েন্টস। ভ্যারিয়েবল কম্পিউটারের মেমোরিতে জায়গা অর্থাৎ মেমোরি লোকেশন দখল করে। প্রতিটি ভ্যারিয়েবলে একটি করে নাম বা আইডেন্টিফায়ার থাকে। একটু আগে কিন্তু আমরা আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করছি। তো আইডেন্টিফায়ারটা মূলত হচ্ছে ওই যে ভ্যারিয়েবলের নামটাকেই মূলত আমরা আইডেন্টিফায়ার বলতেছি। ভ্যারিয়েবলের ভিতরে থাকা মান বা ভ্যালু পরিবর্তনযোগ্য, অর্থাৎ এটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। ভ্যারিয়েবল ব্যবহার করে সরাসরি মেমোরির ঠিকানা বা অ্যাড্রেস মনে রাখতে হয় না। অর্থাৎ এই যে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি, এটার মূল কারণটা হচ্ছে এটার আন্ডারে কিন্তু একটা, অর্থাৎ এটার ইন্টারনাল একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, যার কারণে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি এবং আইডেন্টিফায়ার দিয়ে এটা একটা নাম দিয়ে দিই শনাক্ত করার জন্য। তারপর আমরা আসি হচ্ছে ভ্যারিয়েবলসের রুলসগুলা। তো আমরা একটু দেখি ভ্যারিয়েবলসের নিয়মগুলা কি। ভ্যারিয়েবল হলো মেমোরিতে ডেটা রাখার নামকৃত স্থান। ভ্যারিয়েবলের নিয়ম কিছুটা আইডেন্টিফায়ারের সাথে মিল আছে, কারণ ভ্যারিয়েবলও একটি আইডেন্টিফায়ার। অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলের কথা বলতেছি, সেই ভ্যারিয়েবলের নামটাই কিন্তু একটা আইডেন্টিফায়ার, আর এটা পুরোটাকেই আমরা ভ্যারিয়েবল বলে থাকি। তো এটার রুলসগুলো প্রায় আইডেন্টিফায়ারের সাথে সেম, তেমন কোনো পার্থক্য নাই, দুই একটা হয়তো এদিক সেদিক থাকতে পারে। তো আমরা যদি ভ্যারিয়েবলের নিয়মগুলো দেখি, ভ্যারিয়েবলের নাম আইডেন্টিফায়ারের নিয়ম মেনে হতে হবে। অর্থাৎ ভ্যারিয়েবলের নামটা অবশ্যই আইডেন্টিফায়ারের যে রুলস আছে সেই রুলস মেনে হতে হবে। ভ্যারিয়েবলের ধরন ডেটা টাইপ নির্ধারণ করতে হবে। অর্থাৎ ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব সেটার ক্ষেত্রে ডেটা টাইপ নির্ধারণ করতে হবে। একই স্কোপে একই নামের ভ্যারিয়েবল থাকতে পারবে না। অর্থাৎ আমরা একই নামে দুইটা ভ্যারিয়েবল কখনো ডিক্লেয়ার করতে পারবো না। অবশ্যই প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা আলাদা এবং ইউনিক হইতে হবে, নামটা কিন্তু ভিন্ন হইতে হবে। ভ্যারিয়েবল ব্যবহার করার আগে অবশ্যই ঘোষণা অথবা ডিক্লারেশন করতে হবে। অর্থাৎ ভ্যারিয়েবল ব্যবহার করার আগে তাকে ডিক্লেয়ার করতে হবে। ধর আমরা কোথাও ভ্যারিয়েবলটার আউটপুট দেখতে চাচ্ছি, কিন্তু ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করি নাই, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ ভ্যারিয়েবলের জন্য আইডেন্টিফায়ারের নিয়ম অবশ্যই প্রযোজ্য, কিন্তু ভ্যারিয়েবলের জন্য কিছু আরও অতিরিক্ত নিয়ম আছে যা শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আইডেন্টিফায়ারের যে নিয়মগুলো আছে এগুলো তো থাকবেই, সাথে কিন্তু ভ্যারিয়েবলের তার নিজস্ব কিছু নিয়ম আছে সেগুলো। যেমন আমরা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবো অবশ্যই ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিব, তারপরে অবশ্যই আগে থেকে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, না হলে আমরা এটাকে ইউজ করতে পারবো না। তো এগুলোই হচ্ছে মূলত ভ্যারিয়েবলের রুলসগুলো। তো আমরা একটু আমাদের প্র্যাকটিক্যালে আসি। অর্থাৎ আমরা
কোড এডিটরে চলে আসি। এখানে আমরা এসে দেখি যে ভ্যারিয়েবলের যে রুলগুলা, ভ্যারিয়েবলের হওয়ার শর্ত হচ্ছে যে অবশ্যই আপনাকে ভ্যারিয়েবলের ডেটা টাইপ দিতে হবে, অর্থাৎ ভ্যারিয়েবলটা কী ধরনের ভ্যালু সে স্টোর করবে, মেমোরিতে কী ধরনের ভ্যালু রাখবে সেটার একটা টাইপ বলে দিতে হবে। তো আমরা বলতেছি ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা নেব। তারপর আমরা দিলাম হচ্ছে নাম্বার, তারপরে কোনো একটা ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করব, যেমন আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করছি। তো মূলত এটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার বা ভ্যারিয়েবল অ্যাসাইন করা। তো আমরা কিন্তু এখানে ভ্যারিয়েবলটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছি। আর এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। আর ভ্যারিয়েবলের নামটা কি? একটা আইডেন্টিফায়ার, অর্থাৎ এমন একটা নাম দিয়ে আমরা চিহ্নিত করতেছি, যেমন নাম্বার। এই নাম্বারটা কিন্তু আইডেন্টিফায়ার, কিন্তু পুরাটা একটা কি? ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা রাখতেছি হচ্ছে একটা ভ্যালু 10, একটা ভ্যালু সে আমরা এখানে স্টোর করতেছি। ওকে, তারপর আমরা আসি হচ্ছে, যেমন আমরা যদি দুইটা ভ্যারিয়েবল সেম নামে ডিক্লেয়ার করি সেটা কিন্তু হবে না। সরি ফর দ্যাট, এটা কোনো জায়গা থেকে কপি হয়ে চলে আসছে। ওকে, আমরা কিন্তু একই নামের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তো এটা কিন্তু এরর দিবে বা এটা কিন্তু সঠিক না। আমরা যদি এটাকে প্রিন্ট করি, অর্থাৎ আমরা এই ভ্যারিয়েবলের মানটা আমরা আউটপুটে দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে আউটপুটে দেখতে হলে আমাদেরকে ইউজ করতে হয় printf %d, তারপর হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নামটা দিব। তো আমরা printf সম্পর্কে যদি আমরা এখন আলোচনা করি না, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনের দিকে। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, জাস্ট আপনি এতটুকু ধরে নেন, এটা দিয়ে হচ্ছে আমরা আউটপুটে কোনো কিছু দেখব। এখন যদি এটা আমরা প্রিন্ট করি, দেখেন সাথে সাথে কিন্তু এটা এরর দিয়ে দিছে এবং বলতেছে যে একই নাম দুইবার ডিক্লেয়ার করা যাবে না, রিডিক্লারেশন হবে না, এরর রিডিক্লারেশন অফ নাম্বার, অর্থাৎ এটা দুইবার ডিক্লেয়ার হয়েছে। তার মানে একই নামে দুইটা ভেরিয়েবল কখনো ইউজ করা যাবে না। হ্যাঁ, আপনি পরিবর্তন নিয়ে আসতে পারেন, যেমন এখানে আপনি বড় হাতের এন দিলেন, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এটা কেস সেন্সিটিভ। ওকে, বড় হাতের ছোটো হাতের এগুলো সে কাউন্ট করে। এখন কিন্তু আমাদের এটা রান করেছে, তার মানে হচ্ছে আপনি সেম নামে দুইটা ভ্যারিয়েবল রাখতে পারবেন না। ওকে, তারপরে অনেক সময় এরকম হয় যে আপনি কোনো ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করলেন না, কোনো ভ্যারিয়েবলে এখানে ডিক্লেয়ার করলেন না, কিন্তু আপনি এখানে আউটপুট দেখতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ডিক্লেয়ার না করে আপনি ইউজ করতেছেন। তো অবশ্যই ডিক্লেয়ারটা আগে করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আপনি যদি এখানে আগে ডিক্লেয়ার করে নেন ইন্টিজার নাম্বার, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলেন, কিন্তু ভ্যারিয়েবলে কোনো মান রাখলেন না, সেটা পরের বিষয়। মান না রাখলে কোনো একটা কিছু আসবে কিন্তু, বা কোনো কিছু দেখাবে না, সেটা বিষয় না, কিন্তু আপনি অবশ্যই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে নিতে হবে। এই যে এটাকে বলে ডিক্লারেশন, এটা আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে নিলাম এবং এখানে আমরা নিয়ে এসে ইউজ করলাম। এখন যদি আমরা আউটপুটে রান করি, হয়তো আমরা কোনো একটা কিছু দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে গার্বেজ ভ্যালু। তো এই গার্বেজ ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যদি আমরা ভ্যারিয়েবলেতে কোনো ভ্যালু না দিয়ে থাকি, সেক্ষেত্রে এরকম একটা গার্বেজ ভ্যালু আসে। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। তো আমরা প্রথম হচ্ছে যে ভ্যারিয়েবলের ডিক্লারেশন বিষয়গুলো আমরা ক্লিয়ার করি। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের স্লাইডে। তো এই হচ্ছে ভ্যারিয়েবলের নিয়মগুলা বা রুলসগুলা। আর আইডেন্টিফায়ারের যে রুলসগুলো সেগুলো তো থাকবেই, এবং ভ্যারিয়েবলের দুই একটা রুলস আমাদের অতিরিক্ত আছে, সেগুলো আমাদেরকে রাখতে হবে, নাহলে ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা ভ্যারিয়েবল কি সেটা জানলাম, এবং ভ্যারিয়েবল আমরা কেন ইউজ করব এবং ভ্যারিয়েবলটার ইউজ করার নিয়মটা কি সেটা আমরা দেখলাম। তাহলে আমরা যদি আরেকবার শর্টভাবে আলোচনা করি, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলটা কি, হোয়াট ইজ এ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো যে একটা কন্টেইনার বা স্টোরেজ, যেখানে আমরা কোনো একটা ভ্যালু স্টোর করব। আর এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, রুলস আছে, যেগুলো হচ্ছে আমরা ফলো করতে হবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে কিছু ভুল এবং সঠিক নিয়ম, যেটা আমরা উদাহরণ হিসেবে দেখব। তো ভ্যারিয়েবলের যে রুলসগুলো আছে সেগুলো ফলো করে আমরা যদি একটু এই পয়েন্টগুলো যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে প্রথমত 1 নম্বর পয়েন্ট, শুধুমাত্র অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তো এই সংখ্যা, অক্ষর অথবা হচ্ছে আন্ডারস্কোর কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলা আছে। আপনার সঠিক নিয়ম হচ্ছে এভাবে ইউজ করবেন। আপনি আলফাবেট ইউজ শুধু যদি করেন, শুধু আলফাবেট ইউজ করতে পারেন, যেমন এইচটা আপনি এভাবে লিখতে পারেন, এবং আন্ডারস্কোর যদি ইউজ করেন, দুইটা না শব্দের মাঝখানে হচ্ছে আপনার আন্ডারস্কোরটা ইউজ করতে পারেন, এবং যদি আপনি ডিজিট ইউজ করেন সেক্ষেত্রে ডিজিটটা শেষের দিকে ইউজ করবেন।
ভুল নিয়ম হচ্ছে আপনি এখানে এইজের সাথে যদি কোনো একটা সাইন দিয়ে দেন বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলেন, সেটা কিন্তু ভ্যালিড হবে না। তারপর আপনি স্টুডেন্ট নেমের এখানে আপনি আন্ডারস্কোরের পরিবর্তে যদি হাইফেন দিয়ে দেন, সেটাও কিন্তু ভ্যালিড হবে না। তারপর বলা হয়েছে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ কোনো সংখ্যা আপনি ভ্যারিয়েবল হিসেবে প্রথম দিকে দিয়ে শুরু করতে পারবেন না। আপনি যদি এভাবে লেখেন H1 ইয়ার 2025 এভাবে লিখতে পারেন, কিন্তু এটা ভুল নিয়ম। প্রথম দিকে যদি আপনি 1H দেন এবং সংখ্যাটা যদি প্রথম দিয়ে লেখেন 2025, তারপর আপনি ইয়ারটা দিলেন, এটা কিন্তু ভুল নিয়ম। আর সঠিক নিয়ম হচ্ছে এটা। তারপরে কিওয়ার্ড ইউজ করা যাবে না। তো আমরা কিওয়ার্ডের কথা বলি নাই, কিওয়ার্ডটা একটু আমরা বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের যে 32টা কিওয়ার্ড আছে, সেই 32টা কিওয়ার্ডকে আমরা কখনো ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। অর্থাৎ আমরা যদি চাই এখানে এভাবে ডিক্লেয়ার করতে যে ইন্টিজার, তারপর আমরা দিলাম হচ্ছে রিটার্ন, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি কখনো ইউজ করতে পারবেন না। আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে আমাদের 32টা কিওয়ার্ড আছে। তো সেই 32টা কিওয়ার্ড কখনো আপনি ভ্যারিয়েবলের নাম অথবা আইডেন্টিফায়ারের নাম হিসেবে দিতে পারবেন না, এটা কিন্তু ইনভ্যালিড। অথবা আপনি এখানে লিখলেন ইন্টিজার প্রিন্টএফ, এটা কিন্তু করা যাবে না। অথবা আপনি এখানে লিখলেন যে হচ্ছে ইন্টিজার ব্রেক, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো শুধু তৈরি করা হয়েছে আমাদের কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য। এগুলোকে যদি আপনি এখানে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন, আমার প্রোগ্রামে কিন্তু কনফ্লিক্ট শুরু হবে। তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে। আমরা যদি স্লাইডে দেখি যে আমরা যে কিওয়ার্ডগুলো আছে ইন্টিজার, ফ্লোট, রিটার্ন ইত্যাদি কিন্তু ভ্যারিয়েবলের নাম হিসেবে অথবা আমরা আইডেন্টিফায়ারের নাম হিসেবে ইউজ করতে পারবো না। নাম অর্থবোধক এবং বোধগম্য হওয়া উচিত। অর্থাৎ আমরা নামটা যখন দিব অবশ্যই মিনিংফুল হইতে হবে নামটা, এবং যাতে কেউ পড়লে বুঝতে পারে যে এখানে কী লেখা হয়েছে। এরকম না যে X1 A এরকম যদি ছোটোখাটো আমরা একদম খুব ছোটো একটা র ডাটা দিয়ে আমরা যদি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হয়তো অনেকজনে পড়তে পারবে না, বুঝতে পারবে না যে এখানে কী জন্য ইউজ করতেছে এটা বা কেন ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রোগ্রামের ধরন অনুযায়ী আমরা কিসের জন্য প্রোগ্রামটা তৈরি করতেছি সেটার আমরা টপিক খুঁজে নিয়ে এসে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব। তারপরে কেস সেন্সিটিভ, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আইডেন্টিফায়ারে আলোচনা করেছি। এখানেও সেম কথাটাই, অবশ্যই আপনার কেস সেন্সিটিভিটি যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে। বড় হাতের এবং ছোটো হাতের কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস, দুইটা কখনো এক হবে না। শুধু একটা ক্যারেক্টারে যদি পরিবর্তন হয়, সেটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেমন এখানে এইজের কিন্তু শুধু এটা বড় হাতের আর এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। জিই কিন্তু এখানে ঠিক আছে, জি এখানেও ঠিক আছে, অর্থাৎ দুইটাই ছোটো হাতের, কিন্তু এটা দুইটা আলাদা ভিন্ন ভেরিয়েবল। নেক্সট আমরা আসি নেমিং কনভার্সন স্টাইল। অর্থাৎ আপনি ভেরিয়েবল যে বানাবেন সেটা আপনি কীভাবে বানাইলে গুড প্র্যাকটিস হবে বা ভালো হবে, সেটার কিছু স্টাইল আমরা দেখব। সেটা হচ্ছে যে আপনি ক্যামেল কেস ইউজ করতে পারেন। ক্যামেল কেস বলতে আপনি প্রথম শব্দটা ছোট রেখে পরবর্তী শব্দটা আপনি বড় হাতের দিতে পারেন, যেটা আমরা আইডেন্টিফায়ারের ক্ষেত্রে দেখিয়েছি অথবা হচ্ছে আমরা ইউজ করেছি। এরকম যে স্টুডেন্ট নেম, STUDENT স্টুডেন্ট নেম, তাহলে হবে কি আমাদের এই যে স্টুডেন্ট নেম, এটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে দুইটা শব্দ ভিন্নতা আছে, দুইটা শব্দ আছে, তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারবো। এটা একটা গুড প্র্যাকটিস। দ্বিতীয়ত আমরা আসি, আপনি চাইলে স্নেক কেস ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি আন্ডারস্কোর ইউজ করে দুইটা শব্দকে আলাদা করে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা গুড প্র্যাকটিস হিসেবে ধরা হবে। অর্থাৎ আমরা যদি এখানে আসি, আমরা এই যে স্টুডেন্ট নেমটা এভাবে না দিয়ে আমরা যদি এখানে এভাবে দিতাম আন্ডারস্কোর নেম, অথবা বড় হাতের দিয়ে অথবা ছোটো হাতের দিয়ে কোনো সমস্যা নেই, তবে এটাও কিন্তু গুড প্র্যাকটিস, আপনি চাইলে এভাবেও ইউজ করতে পারেন। তো স্নেক কেসটাও আপনি গুড প্র্যাকটিস হিসেবে নিতে পারেন আপনার প্রোগ্রামে। আপনি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন অথবা আইডেন্টিফায়ার বানাবেন, তখন আপনি এভাবে ইউজ করতে পারেন। ফেসকেল কেস, সেক্ষেত্রে এভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ দুইটা শব্দেরই প্রথম ক্যারেক্টারটা আপনি বড় হাতে রাখতে পারেন, অর্থাৎ প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতে রাখতে পারেন। এই তিনটে স্টাইল আপনি ফলো করতে পারেন আপনার গুড প্র্যাকটিসের জন্য অথবা হচ্ছে আপনার প্রোগ্রামে ভ্যারিয়েবল বোঝার জন্য এবং ভ্যারিয়েবলের সৌন্দর্য নিয়ে আসার জন্য। এখন আমরা আলোচনা করব হচ্ছে ভ্যারিয়েবলের ধরন এবং মেমোরিতে কীভাবে এটা
জমা হয় বা স্টোর হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং খুব সংক্ষেপে আলোচনা করব। এখানে দুইটা ইমেজ আছে, দুইটাই কিন্তু অনলাইন থেকে নেওয়া, অর্থাৎ অনলাইনে যে কোনো রিসোর্স থেকে আমি নিয়ে এখানে দেওয়া হয়েছে। দেখেন এখানে কিন্তু অলরেডি এটার একটা জলসাপ দেওয়া আছে। তো এটা আসলে আমি ফ্রি নিয়েছি, ফ্রি পেয়েছি, যার কারণে এটা নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে মাইন্ড করবেন আপনারা। তো আমরা যদি একটু দেখি যে আমাদের কোডে একটু আসি, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে এজ ইকুয়াল 10, অর্থাৎ হচ্ছে আমরা এখানে 10 আমরা এই এজ নামে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলতে স্টোর করা আছে। তো সেটা যদি আমরা আমাদের স্ক্রিনশটের সাথে মিলাই, তো এই স্ক্রিনশটের সাথে যদি আমরা মিলাই, অর্থাৎ এই ইমেজেসগুলোর সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি, সেটা হচ্ছে যে ইন্টিজারটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, আর যে 10 অথবা 20 সেটা হচ্ছে আমার ভ্যালু। তো এই যে একটা ভ্যারিয়েবল তৈরি হয়েছে, এই ভ্যারিয়েবলটা তৈরি হওয়ার জন্য আমাদের মেমোরিতে সে কিন্তু একটা জায়গা দখল করে নিছে। যেমন এখানে সে হচ্ছে 4 বাইট মেমোরিতে স্পেস নিয়ে নিছে। এখন অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে ভাই 4 বাইট তো বলতেছেন, কোথাও তো 2 বাইটও দেখি। সেটা কিন্তু আমাদের কম্পিউটারের ধরন অনুযায়ী কিন্তু এটা ভিন্নতা হয়। আগের দিনের যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে ইন্টিজারের জন্য 2 বাইট দেওয়া হতো, আর এখন হচ্ছে আমাদের আধুনিক কম্পিউটারগুলোতে হচ্ছে 4 বাইট দেওয়া হয়। এটা সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত, সেটা আমরা পরে দেখতেছি। প্রথমত আমরা দেখি হচ্ছে যে এই যে আমরা এজ নামে যে একটা ভ্যালু যখন আমরা ডিক্লেয়ার করতেছি, ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করতেছি, সেটার আন্ডারে যে যখন একটা ভ্যালু সেট করতেছি, সেই ভ্যালুটা যখন আমাদের মেমোরিতে আসতেছে, তখন সে কিন্তু মেমোরিতে ভাবে 4 বাইট পরিমাণ জায়গায় কিন্তু সে নিয়ে নিতেছে। তো এইগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস নাম্বার থাকে। তো সেই অ্যাড্রেস নাম্বারগুলো আমরা মনে রাখতে পারি না, বিধে হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটা দিয়ে থাকি। আর আমরা যদি এদিকে আসি যে আমাদের কম্পিউটার মেমোরিতে সে কীভাবে দখল করে জায়গাটা, তো দেখেন এখানে হচ্ছে আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই ভ্যালুটা হচ্ছে সে একটা মেমোরির একটা সেলে, নির্দিষ্ট একটা সেলে যেয়ে সে কিন্তু জমা রাখে। আর এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো আমরা মনে রাখতে পারি না, বিদায় হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলের নামটা দিই, যেমন এইজ। তো এইজের পরিবর্তে আপনি যদি এভাবে একটা ভ্যালু দেন, সেটা আপনি কখনো মনে রাখতে পারবেন না। তো এই ভ্যালুগুলো কিন্তু এরকম হয়, হেক্সাডেসিমাল সংখ্যায় আসে। যেমন আমরা যদি এখানে আসি আমাদের কোড এডিটরে, ধরেন আপনি এখানে এজ না লিখে লিখছেন এভাবে, বা এরকম অজানা অনেকগুলা নাম্বার হয়েছে। এখন এই নাম্বারটা কিন্তু আপনি কখনো মনে রাখতে পারবেন না। তো এই যে এই নাম্বারটার পরিবর্তে আমরা এটাকে রিপ্লেস করে আমরা হচ্ছে এখানে এজ দেওয়া হয়েছে, এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, অথবা একটা আইডেন্টিফায়ারের নাম দেওয়া হয়েছে চিহ্নিত করার জন্য। কারণ আমাদের যে মেশিন কোড, হেক্সা কোড যেটা, সেই কোডটা কিন্তু আমরা কখনো মনে রাখতে পারবো না, এবং এটা মনে রাখাও সম্ভব না। কিন্তু এটার ইন্টারনাল কিন্তু ওই হেক্সা কোড, অর্থাৎ ওই অ্যাড্রেসটা কাজ করে, মেমোরি যে অ্যাড্রেসটা আছে সেটা কাজ করে। তো আমরা যদি আবার একটু স্লাইডে আসি, এই যে আমরা এখানে দেখতেছি এই যে মেমোরি অ্যাড্রেসগুলা, যদি অ্যাড্রেসগুলো কখনো এরকম একদম ফিক্সড ভ্যালু হয় না, বা এরকম সহজ ভ্যালু হয় না, এগুলো সবসময় এরকম হেক্সাডেসিমাল কোনো কোড আসে, অথবা এলোমেলো অনেকগুলো কোড আসে। তো সেই কোডগুলা, মেমোরি অ্যাড্রেসগুলা, সেই অ্যাড্রেসগুলোর পরিবর্তে, অর্থাৎ আমরা ইউজ করি হচ্ছে এইজ। যেমন আমরা যদি একটু ওয়েবসাইটের উদাহরণ দেই, আমরা অনেকেই জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটের, অর্থাৎ ডোমেইনের একটা আইপি অ্যাড্রেস থাকে। ওই আইপি অ্যাড্রেস কিন্তু আমরা মনে রাখা সম্ভব না আমাদের পক্ষে, বা আমরা মনে রাখতে পারি না। এটার জন্য একটা নাম দেয়া হয়। যেমন আমরা যদি ধরি daraz.com, তো daraz.com-এর তার নির্দিষ্ট কিন্তু আইপি অ্যাড্রেস আছে। তো ওই অ্যাড্রেসটা না দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে বলে দিই daraz.com। তো এই যে daraz.com, এই নামটা কিন্তু আমরা মনে রাখতে পারি। আর এভাবেই হচ্ছে আমাদের মেমোরিতেও সেমভাবে কাজ করা। আমরা যে মেমোরির অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আমরা মনে রাখতে পারি না, বিধে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নামটা দিই, অথবা হচ্ছে আমরা একটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করে দিই যে এটা হচ্ছে তাকে চিহ্নিত করার একটা নাম। আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে মূলত হচ্ছে যে আমরা ইন্টিজার কেন ইউজ করছি। ইন্টিজার তো হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা। যদি আমরা ফ্লোট ইউজ করি, বা হচ্ছে ক্যারেক্টার ইউজ করি, তারপর হচ্ছে ডাবল ইউজ করি, সেক্ষেত্রে আমরা এগুলো হচ্ছে বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। তো এই টেবিলটা আমরা একটু পরে আলোচনা করতেছি, সেটার ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা এই টেবিলটা স্কিপ করে গেলাম। আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। এই গল্পটা শুনলে আশা করি আপনারা ভ্যারিয়েবল, আইডেন্টিফায়ার এবং হচ্ছে মেমোরিতে এরা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। চলুন শুরু করি। সেটা হচ্ছে আপনি একজন কিং, আপনি প্রোগ্রামার, আপনি একজন কিং, আপনার একটা রাজ্য আছে, সেই রাজ্যের নাম হচ্ছে মেমোরি ল্যান্ড, এবং সেই রাজ্যে অসংখ্য ঘর আছে যেগুলোকে আমরা বলতে পারি স্টোর রুম।
তো এই স্টোর রুম অথবা স্টোর হাউস এগুলাতে আপনি বিভিন্ন আপনার রাজ্যের ধন দৌলতগুলো রাখেন অথবা আপনার মূল্যবান জিনিসগুলো রাখেন। তো আপনার এখন প্রয়োজন পড়তেছে আপনি কোথাও ডায়মন্ড অথবা কোথাও আপনি গোল্ড রাখবেন, কিন্তু আপনার রাজ্যের এতগুলা ঘর এবং হচ্ছে এই ঘরেরগুলোর ভিন্ন ভিন্ন অ্যাড্রেস আছে, সেগুলো কিন্তু আপনি মনে রাখতে পারেন না। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এই রাজ্যের যে ঘরগুলো আছে অর্থাৎ যেখানে আপনি গোল্ডগুলো রাখবেন অথবা ডায়মন্ডগুলো রাখবেন সেটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে অথবা একটা ঠিকানা তৈরি করতে হবে। তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার এটাকে আইডেন্টিফাই করার জন্য, চিনার জন্য আপনি গোল্ডগুলো কোথায় রাখতেছেন, ডায়মন্ডগুলো কোথায় রাখতেছেন এবং সেগুলো কীভাবে থাকবে সেই জিনিসগুলো আপনাকে নির্ধারণ করে দিতে হবে। তাহলে অবশ্যই আপনাকে ওই ঘরটার একটা নাম দিতে হবে এবং ওই ঘরের একটা ঠিকানা আপনাকে মনে রাখতে হবে। তো যেহেতু আপনি ঠিকানা মনে রাখতে পারবেন না, সেই জন্য আপনি নামটা হলেও মনে রাখতে হবে। নামটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ওই নাম দিয়ে আপনি আপনার ঘরটাকে খুঁজে বের করতে পারবেন অথবা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে সেখান থেকে গোল্ডগুলো আপনি অন্য কাজে খরচ করতে পারবেন। এখন আপনি এই গল্পের সাথে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং আইডেন্টিফায়ার জিনিসটা একটু ম্যাচ করানোর চেষ্টা করেন। ধরেন আপনি একজন প্রোগ্রামার, আপনার এই পুরাটা হচ্ছে মেমোরি এবং এই মেমোরিতে হাজার খানিক সেল আছে বা লক্ষ কোটি সেল আছে। সেই সেলের আন্ডারে আপনি হচ্ছে কোনো ভ্যালু জমা রাখবেন। তো এই যে সেলের আন্ডারে আপনি ভ্যালু জমা রাখবেন, তো সেলগুলোর নাম্বারগুলো আপনি কিন্তু অ্যাড্রেসগুলো কিন্তু আপনি মনে রাখতে পারবেন না কখনো, কারণ এগুলো হেক্সাডেসিমাল আকারে আসে। আর মনে রাখলেও এটা দীর্ঘদিন মনে রাখা সম্ভব না অথবা এটা কষ্টসাধ্য। সেজন্য হচ্ছে আমরা কী করি, ওই সেলগুলোর একটা নাম দেই আর সেই নামটা হচ্ছে আইডেন্টিফায়ার। যেমন আমরা এখানে দিলাম হচ্ছে গোল্ড হাউস। তো গোল্ড হাউসটাই হচ্ছে একটা কি আইডেন্টিফায়ার। আর সেখানে ধরেন আপনি কোনো ভ্যালু জমা রাখবেন, যখন আপনি ওইখানে 10 জমা রাখলেন, তো 10টা কি একটা ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে আপনি তো এই যে গড়টা যে আপনি নির্ধারণ করলেন যে গোল্ড হাউস, মানে এখানে শুধু আপনি গোল্ডে রাখবেন, অন্য কোনো কিছু রাখবেন না। এটার ধরনটা কিন্তু আগে থেকেই বলে দিলেন যে আমি এখানে স্বর্ণ ছাড়া অন্য কিছু রাখবো না। তাহলে আপনাকে কিন্তু আগেই নির্ধারণ করা হয়ে গেছে যে এটা একটা ইন্টিজার টাইপ, অর্থাৎ আমি বলে দিলাম ইন্টিজার গোল্ড হাউস, এখানে শুধু আমি গোল্ড রাখবো। তাহলে আমরা যদি একটু প্রোগ্রামের সাথে মিলাই, সেটা হচ্ছে যে ইন্টিজার নাম্বারস ইকুয়াল 10। তার মানে ইন্টিজার হচ্ছে একটা ধরন যে আপনি এখানে কী ধরনের ভ্যালু রাখবেন, নাম্বার হচ্ছে আপনার আইডেন্টিফায়ার, আপনার চিহ্নিতকরণ, আর হচ্ছে যখন ইকুয়াল 10 দিলেন, 10টা হচ্ছে আপনার ভ্যালু, মানে 10টা হলো হচ্ছে আপনার গোল্ড। তাহলে এই গোল্ডটা আপনি এই ঘরে রাখবেন। তবে এটার ইন্টারনালে কে কাজ করতেছে, একটা অ্যাড্রেস কাজ করতেছে। সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনি জানেন না, আপনার মেশিন জানে। আর সেই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা, মেমোরির অ্যাড্রেসটা। তাহলে মেমোরির অ্যাড্রেসটা আপনি জানেন না, কিন্তু মেমোরি অ্যাড্রেসের এগেনস্টে আপনি অর্থাৎ অল্টারনেটিভ আপনি একটা নাম তৈরি করলেন অর্থাৎ আইডেন্টিফায়ার তৈরি করলেন। সেই আইডেন্টিফায়ার অনুযায়ী হচ্ছে আপনি এটাকে ডাকেন অথবা এটাকে সার্চ করে বের করেন, খুঁজে বের করেন। আর এটাই হচ্ছে আমাদের প্রসেস, যে আমাদের মেমোরিতে ডাটা জমা রাখা এবং হচ্ছে মেমোরিতে ডাটাটাকে পুনরায় যখন আমরা রিটাইপ করব অথবা ম্যানিপুলেশন করব, এভাবে হচ্ছে আমরা প্রসেসটা করি। আমাদের এখানে সবসময় মেমোরি অ্যাড্রেসটা হিডেন অবস্থায় থাকে আর আমরা এটার একটা নাম দিয়ে চিহ্নিত করে দিই যে এই নামে আমি এখানে এই ভ্যালুগুলো রাখবো। তাহলে দেখেন আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের যে মেমোরি ল্যান্ড, সেখানে আমরা এখানে গোল্ড রাখতেছি, এখানে আমরা ডায়মন্ড রাখতেছি। তো ডায়মন্ডের টাইপটা কিন্তু ভিন্ন, মানে হচ্ছে ধরনটা ভিন্ন। তো এটার হচ্ছে এখানে আমরা নির্দেশ করে দিলাম, নাম দিয়ে দিলাম যে হচ্ছে ডায়মন্ড হাউস, কিন্তু এটার একটা অ্যাড্রেস নাম্বার থাকে, সেই অ্যাড্রেস নাম্বার অনুযায়ী সেই ভ্যালুটা জমা রাখে অথবা সেই ডায়মন্ডগুলো জমা রাখে। তো এটাই ছিল আমাদের গল্প। আশা করি এটা যদি আপনি একটু ভালো করে রিলেট করেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ভ্যারিয়েবল আইডেন্টিফায়ার এবং মেমোরিতে সে কীভাবে ভ্যালু জমা রাখে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।